কিন্তু শাফিনের থেকে কোনো উত্তর এলো না। শাফিন তাকিয়ে আছে ওর সামনের দিকে। রাফসান শাফিনের দিকে তাকালো। এভাবে ওকে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে নিজে ওর দৃষ্টি অনুসরণ করে তাকালো সামনের দিকে। ওদের থেকে প্রায় 20 হাত দূরে থাকা একটা মোটা গাছের কাণ্ডের আড়াল থেকে দুইটা জলজলে চোখ উকি দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। এই গহীন জঙ্গলে অন্ধকারের ভেতর সেই চোখ দুটোকে কোনো অশরীরী চোখে নাই মনে হলো ওদের দুজনের কাছে। শাফি নিজের বাম হাতটা দিয়ে হাতটি ওর পেছনে থাকা রাফসানের হাত ধরল। ভয়ে রাফসানের গলা শুকিয়ে গেল যেন। কি ওইটা? সত্যি কোনো অশরীরী? এত রাতে জঙ্গলে এসে কি ওরা ভুল করলো? কিন্তু সাফওয়ান তো রাত বিরাতে যখন আসে তখন তেমন কিছু কখনো দেখলে তো ও নিজেই শাফিনকে বলতো। কিন্তু সাফওয়ানের সাথে নিজেকে তুলনা দেওয়া বোকামি। সাফওয়ান তো নিজেই ভূতের মতো, তাই ওকে দেখলে কোনো কিছুই ও ধারে কাছে ঘেঁষবে না। আর ওরা হলো সাধারণ মানুষ। রাফসান শাফিনের পেছন থেকে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, শাফিন, কি ওটা? আমাদের দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? হাতে করে তো কোনো লাঠি সোটাও নিয়ে আসেনি যে কাছে আসলে পেটাবো। এমনও তো হতে পারে যে ওটা সাফওয়ান ভাইয়া হয়তো আমাদের দেখে আড়ালে চলে গেছে। ওর হয়তো মনে নেই যে ওর চোখ দুটো জল জ্বলে, তাই উকি দিচ্ছে। কি বলো? না, সাফওয়ান অনেক লম্বা। সামনে যে আছে সে সাফওয়ানের হাঁটু সমান হবে। এটা অন্য কিছু। হয়তো ওটা কোনো জন্তু জানোয়ার আমাদের পায়ের শব্দ পেয়ে আড়ালে গেছে। না ভাইয়া, ওইটা কোনো 4 পাওয়ালা জন্তু না, 2 পাওয়ালা কোনো কিছু হবে। আর তাছাড়া জন্তু জানোয়ারের চোখে আলো পড়ার পর তবেই জ্বলজ্বল করে, এমনিতে করে না। ওইখানে যে বা যা আছে তার চোখে কোনো রকম আলো পড়ছে না, এর মানে ওইটা কোনো জন্তু জানোয়ার নয়, অন্য কিছু। শোনো, ভয় পেলে চলবে না, চলো আমরা আগাই। কারণ এখান থেকে ফিরে যাওয়ার কোনো অপশন নেই, আমরা অনেক ভেতরে চলে এসেছি। রাফসান আর শাফিন দুজন দুজনের হাত ধরল শক্ত করে। সে উজ্জ্বল চোখের অধিকারী জন্তুটা এখনো সেখানেই আছে। ওরা দুজন ধীর পায়ে জঙ্গলটার দিকে নজর রেখে সামনে এগোতে থাকলো। কিন্তু জন্তুটার বেশ খানিকটা কাছাকাছি আসার পর জন্তুটা আস্তে আস্তে পেছন দিকে সরে যেতে লাগলো। কিন্তু একবারে পালিয়ে গেল না। আর ঠিক তখনই শাফিনের দৃষ্টিগোচর হলো যে ওটা কোনো জন্তু নয়, ওইটার আকৃতি মানুষের মতোই। আর এরপরই শাফিনের চোখ গেল সেই মানুষের মতো আকৃতির প্রাণীটার মাথার চুলের দিকে। অন্ধকারের ভেতরে ও লম্বা চুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। চুলগুলো প্রাণীটার প্রায় অর্ধেক উচ্চতার ছাড়িয়ে আরো নিচে চলে গেছে। শাফিন এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। ওখানেই দাঁড়িয়ে গেল ও। রাফসানকে ফিসফিসিয়ে বলল, ভাইয়া, আমরা হয়তো খুব বড় বিপদে পড়েছি। ওইটা সত্যি কোনো 4 পাওয়ালা জন্তু নয়, মানুষেরই মতো 2 পাওয়ালা কিছু একটা। আবার ওর মাথায় লম্বা লম্বা চুল আছে, আমি দেখেছি। ও নিশ্চিত অশরীরী টাইপ কিছু হবে, হয়তো আমাদেরকে প্রথম থেকেই ফলো করছে, এখন ঘন জঙ্গল পেয়ে সামনে এসেছে। রাফসান প্রতি উত্তরে কিছু বলল না, শুধু দেখতে থাকলো সেই প্রাণীটাকে। কিন্তু সেটা পিছন দিকে সরতে সরতে এখন আরও দূরে চলে গেছে। পেছন দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে সেটা। তার আচরণে আক্রমণাত্মক কিছু আছে বলে রাফসানের মনে হচ্ছে না। 2 পাওয়ালা প্রাণীটা ওদের দিকে নজর রেখে সরে যাচ্ছে পেছন দিকে। আর এইভাবে সরতে সরতে সেটা একটা ঘনকম ঘনত্বের ডালপোলা গাছের কাছে গিয়ে পৌঁছালো। আর তখনই গাছের ডালে ফাঁকা এক টুকরো চাঁদের আলো এসে পড়ল প্রাণীটার মুখের উপর। আর ঠিক সেই মুহূর্তেই হতভম্ব হয়ে গেল রাফসান। মুখ দিয়ে শুধু উচ্চারণ করলো, রুমি! ল্যাবের রুমের বিছানার উপর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে সাফওয়ান। গত 2 দিন ধরে ও এখানেই এই অবস্থাতেই আছে। বিছানা থেকে ওঠেনি একটিবারের জন্য ও। বিশালাকার শরীরটা শুকিয়ে গেছে। পর্যাপ্ত খাবার আর পানির অভাবে শরীর পানিশূন্য হয়ে ঠোঁট ফেটে চামড়া উঠে যাচ্ছে। শরীর থেকে খোলস ছাড়ছে ওর, কিন্তু খোলসের সাথে যেন চামড়াটাই উঠে আসছে। শক্ত হয়ে আছে সেগুলো, অন্যবারের মতো পাতলা আবরণ আর নেই। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে কিছু না খাওয়া সাফওয়ান বুকের পাঁজরের হাড়গুলো বেরিয়ে গেছে। চামড়ার উপর দিয়ে সেগুলো দৃশ্যমান হয়ে ফুটে পড়েছে। পিঠের মেরুদণ্ডের হাড়ের গিঁটগুলো স্পষ্ট হয়ে আছে। অস্বাভাবিক লম্বা হাত পা দুইটা হাড় জিরজির হয়ে আছে। অদ্ভুত দেখাচ্ছে ওকে। চোখে পিছুটি জমে গেছে ওর, কিন্তু সেগুলো ছাড়ানোর জন্য কোনো উদ্বেগ কাজ করছে না ওর ভিতরে। চোখ থেকে পানিগুলো যেন কোথাও হাওয়া হয়ে গেছে।
বুকের ভেতর তোলপাড় হয়ে যাওয়া সত্ত্বেও চোখ থেকে আর পানি ঝরছে না ওর। বুকের কাছে নীলের উপর সাদা রঙা কচি ফুলের একটা কামিজ দুই হাতে জড়িয়ে রেখে আছে সাফওয়ান, আর গলার দিকটাতে মুখ লুকিয়ে আছে ও। কামিজটা থেকে ওর রিমুর গায়ের গন্ধ আসছে। গত 2 দিন ধরে না খাও কিছুই না করে এই কামিজটাকে সম্বল করে এখানে পড়ে আছে ও। খাবারের ওপাশে কিচেন থেকে মাংস পচা গন্ধ আসছে। সেদিনে সেই গরুর মাংস সেখানে সেভাবেই রাখা আছে। এতদিন ধরে পোকা কিলবিলি করছে তাতে। এত তীব্র গন্ধের মাঝেও নির্দ্বিধায় শুয়ে আছে ও। এই ল্যাব থেকে ওর আর বের হওয়ার কোনো ইচ্ছে নেই। উপরের দুনিয়াটা ওর কাছে নিমিত থেকেও তেতো লাগছে এখন। রুমাসে যে ওকে এই সামান্য কারণে ভুল বুঝে এইভাবে নিরুদ্দেশ হয়ে যাবে সেটাও কিছুতেই মেনে নিতে পারছে না। খানিকক্ষণ পর ওর ল্যাবের দরজার কাছটাতে শব্দ হলো কয়েকবার। কেউ ল্যাবের লোহার দরজার উপর ধুমধাম শব্দ করছে। সাফন চোখ মেলে তাকালো। শব্দ আরও জোরে হচ্ছে এখন, কিন্তু সেটাকে পুরোপুরি উপেক্ষা করলো সাফওয়ান। আগের মতো করেই পড়ে রইল বিছানায়। কিন্তু শব্দটা কমে গিয়ে আবারও জোরালো হলো। কেউ যেন ভেঙে ফেলতে চাইছে ল্যাবের দরজাটা। ধাতব শব্দের ল্যাবের ভেতরটা ভরে উঠল। বিরক্ত হয়ে সাফন ওর দুর্বল শরীরটা টেনে উঠালো বিছানা থেকে। তারপর শব্দের উৎপত্তি স্থলটা দেখতে ধীরে ধীরে সিঁড়ি পেয়ে উপরে উঠে ল্যাবের দরজাটা খুলল ও। মাংস পাচা গন্ধটা বদ্ধ জায়গা থেকে খোলা বাতাস এসে অনেকখানি ক্ষীণ হয়ে এলো। দরজা খুলে সাফিনকে হুড়মুড়িয়ে পড়তে দেখলো সাফওয়ান। সাফনকে দেখে সাফিন উত্তেজিত গলায় বলে উঠল, ভাইয়া, রুমি আপু, আপুকে আমরা দেখেছি জঙ্গলের ভিতরে, পালিয়ে গিয়েছে আমরা কাছে যেতেই। হরিণের বিলের দিকে গেছে হয়তো। আমি নামটা শুনেই যেন সাফওয়ানের সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে গেল। ওর মস্তিষ্ক যেন হঠাৎ করেই দপ করে চলে উঠে সচল হলো। নিজের দুর্বল শরীরের সমস্ত শক্তি একত্র করে ও ছুটল পূর্ব দিকে। পায়ে জুতা নেই ওর। ছুটতে ছুটতে জঙ্গলের মাটিতে পড়ে থাকা সুচালো কাটার কয়েকটা ঢুকে গেল ওর পায়ের ভেতর। তালকুল হারিয়ে ছুটতে ছুটতে কতগুলো গাছের সাথে ও বাড়ি খেলো তার হিসাব নেই। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সাফওয়ানের। ও ঊর্ধ্বশ্বাসে ছুটছে। ও রিমুকে যদি পেয়ে যায় একটিবারের জন্য, আর কখনোই রিমুকে কাছছাড়া করবে না ও। সামনে একটা মুহূর্তের জন্য না। ছুটতে ছুটতে জঙ্গলের চারিদিকে নিজের উজ্জ্বল দৃষ্টি দিয়ে রুমাইশাকে খুঁজতে থাকলো সাফওয়ান। ঠিক কতক্ষণ ধরে ও ছুটলো তা জানে না। ছুটতে ছুটতে একসময় জঙ্গলের গাছপালার ফাঁক দিয়ে হরিণার বিলের পানির ওপর পড়া চাঁদের আলোর খলবলানো প্রতিচ্ছবি দেখতে পেল ও। আর তারপরই জঙ্গল ঠেলে চলে এলো হরিণার বিলের দ্বারে। নেই রিমু, কোথাও নেই। ও রিমু এই জঙ্গলে আছে, ওর একদম কাছে, কিন্তু ওর থেকে দূরে সরে থেকে ওকে শাস্তি দিতে চাইছে। এমন কেন করছে রিমু? কিসের শাস্তি দিচ্ছে ও? সাফন যা করেছে, যা লুকিয়েছে, সব তো ওকে নিজের করে পাওয়ার জন্য। ওর যেটুকু সাধ্য সে সবটুকুই তো শুধু রিমুকে পাওয়ার জন্য, এছাড়া আর কিছুই না। কিন্তু কে বোঝাবে এই পাগলি মেয়েটাকে? সে তো নিজের মতো করে ভুল বুঝে নিয়ে অভিমান করে হারিয়ে গেছে, আর সাফনের জন্য রেখে গেছে এক বুক হতাশ। ধীর পায়ে বিলের পাড় থেকে নেমে বিলের ভিতরের দিকে এগিয়ে গেল সাফওয়ান। কাদা মাটির উপর হাত উগিয়ে বসে পড়ল ও। কোথাও নেই ওর রিমু। এই বিলের ধারেই একদিন ওর রিমুকে দেখে প্রথম ঝটকা খেয়েছিল। এই বিলের ধারেই ও করেছিল ওর প্রথম চুমুর নিবেদন। প্রথমবারের মতো পুচকে থেকে বড় হয়ে যাওয়া রোমাঞ্চকে কোলের ভেতর নিয়েছিল ও। 18 বছর পর সেদিনের সমস্ত স্মৃতি আজ সাফনের চোখের পাতায় ভাসছে। রুমাশার সেই ভেজা লম্বা চুল, ঢোলা গেঞ্জি যার ভেতর দিয়ে উকি মারছিল ওর ফর্সা কাঁধ, ও নরম তুলতুলে গলার উপর সাফনের আঙ্গুলের ছাপ, লাল রঙা ছাপ, সেই ভয়ে দূর দূর করে বুক, সেই ভিতর সন্ত্রস্ত চাহনি, সাফনের মুখের দিকে না তাকাতে যাওয়া আফরান চেষ্টা, সব সব মনে পড়ে গেল সাফনের। ডুকরে কেঁদে উঠল ও। বুক পেটে আর্তনাদ বের হয়ে এলো ওর। আকাশের দিকে তাকিয়ে আত্মচিৎকার দিল ও। তারপর হামা করে লুটিয়ে পড়ল বিলের ধারে কাদা মাটিতে। সাফিন আর রাফসানও রুমিকে খুঁজতে খুঁজতে বিলের দিকে আসতে লাগলো। রাফসানের চোখ দুইটা সতর্ক। যদি আরও একটিবারের জন্য রুমির ওই উজ্জ্বল চোখ জোড়ার হদিস পাওয়া যায়। কিন্তু এত সাবধানী নজরও কিছুই বাঁধল না। সাফিনও সতর্ক দৃষ্টিতে চারিদিকে নজর বুলিয়ে যাচ্ছে, কিন্তু ওর মাথায় শুধু ঘুরছে রুমেশার ওই জলজলে চোখ জোড়া।
হাঁটতে হাঁটতেই ও রাফসানকে জিজ্ঞেস করলো, ভাইয়া, রুমি আপুর চোখ জোড়াও সাফওয়ান ভাইয়ার মতো হয়ে গেল কিভাবে? আমরা তো কিছুই টের পেলাম না। আপু নিখোঁজ হওয়ার আগের দিনও তো স্বাভাবিকই দেখছিলাম, তাহলে কি হলো হঠাৎ? আমিও কিছু বুঝতে পারছি না রে শাফিন, আমিও এসবের কিছুই জানি না। এর উত্তর একমাত্র সাফওয়ানই দিতে পারবে। আমার প্রাণের রুমির অবস্থা এমন হবে জানলে আমি কখনই সাফওয়ানের কাছে ওকে দিতাম না। আমি ওকে সাবধান করেছিলাম যে ও যেন ওর জীবনের সাথে আমার রুমিকে না জড়ায়, কিন্তু আমার কথা ও শোনেনি। রুমিকে ও নিজের করে ছেড়েছে, আর এখন তার পরিণতি নিজের চোখে দেখছে ও। আমার বোনটা আজ ঘর ছাড়া, আমার মাটা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। আমার বাবা হাই প্রেশারের রোগী, মেয়ের শোকে তার কখন কি হয়ে যায় আল্লাহই জানেন। আমার পুরো পরিবারটা আজ যেন বিচ্ছিন্ন হয়ে গেছে, মনে হচ্ছে যেন সেই 18 বছর আগেকার পরিস্থিতি আমার চোখের সামনে আবার কেউ রিপ্লে করছে। আমি যদি বাড়িতে কোনো একজনকে বলি আমার রুমির এই হালের কথা, তাহলে কি হবে সেটা আর বলার অপেক্ষা থাকে না। এতবার করে সাবধান করেছিলাম আমি সাফওয়ানকে, কিন্তু ও শোনেনি আমার কথা। শাফিন নিজের ভাইয়ের বিরুদ্ধে বলা কথাগুলো নিতে পারল না। গম্ভীর হয়ে গেল ও। হ্যাঁ, ওর ভাইয়ের দোষ আছে, ওর ভাই অপরাধ করেছে, কিন্তু সাফওয়ান ভাইয়ের করা সমস্ত অপরাধ শুধু রুমি আপুকে পাওয়ার জন্য। জেদ ধরে রুমি আপুকে সে নিজের করেছে ঠিকই, কিন্তু তাদের ভেতর কখনোই ভালোবাসার কমতি ছিল না। সাফওয়ান যতটা ভালোবাসা রুমিকে দিয়েছে, ততটা ভালোবাসা আর কেউই রুমিকে দিতে পারতো না। সেটা শাফিনের দৃঢ় বিশ্বাস। গম্ভীর গলাতেই ও বলল, এসব বলে এখন লাভ কি ভাইয়া? সাফওয়ান ভাইয়া রুমি আপুকে কতটা ভালোবাসে সেটা তুমি আমি সহ বাড়ির সকলেই জানে। সাফওয়ান ভাইয়া জেনে শুনে কখনোই যে রুমি আপুর ক্ষতি করবে না সেটা তুমি বেশ ভালো করেই জানো। হয়তো তাদের ভেতরে এমন কিছু আছে যেটা আমরা জানি না, তাই না জেনে শুনে এভাবে মন্তব্য করা ঠিক না। এসব কথা না ভেবে এখন আমরা রুমি আপুকে কিভাবে খুঁজে বের করব সেটা ভাবা উচিত। রাফসান প্রত্যুত্তরে কিছুই বলল না। ওর এখন কোনো কথা খরচ করতে ইচ্ছে করছে না। চুপচাপ হাঁটতে থাকলো ও। আরও কিছুক্ষণ হাঁটার পরই ওরা প্রায় বিলের ধারে চলে এলো। আর দূর থেকেই ওরা শুনতে পেল সাফনের করুণ আর্তনাদ। চকিতে দুজন দুজনের দিকে তাকিয়ে ওরা ছুটল সেই দিকে। আর বিলের ও একটু কাছে যেতেই উপর থেকে ওরা দেখতে পেল কাদা মাটিতে লুটিয়ে পড়া সাফওয়ানকে। কিন্তু সাফনের কাছে আসলো না ওরা। জঙ্গলের ধার ঘেঁষে দাঁড়িয়ে রইল। শাফিন একবার যেতে চাইলেও রাফসান যেতে দিল না। সাফনকে ছেড়ে দিল ওর মতো করে। সাফন কাদা মাটিতে লুটিয়ে উচ্চস্বরে বিলাপ করছে। ফিরে আয় রে রিমু, আমার সব খালি হয়ে গেছে রে রিমু, কোথাও কিচ্ছু নেই, আমার সব ফাঁকা হয়ে গেছে। আমার কাছে ফিরে আয় একটিবার। আমার আর কখনোই আমি আর কখনোই ধমকাবো না, কিছুই বলবো না আর কোনো দিন। সব কিছু ছেড়ে দিব আমি, সব সব কিছুই চাই না আমার, শুধু তুই ফিরে আয়। সাফনের এমন আকুতিপূর্ণ আর্তনাদে রাফসানের চোখ দুইটা পানিতে পূর্ণ হয়ে এলো। রুমেশার মুখটা চোখের সামনে ভেসে উঠতেই কান্নার শব্দ ঠেকাতে মুখের উপর হাত চাপা দিল ও। চাঁদের আলোয় সাফনকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সাফনের সেই বিশাল দেহটা লিকলিকে হয়ে গেছে, হাড় ছাড়া আর কিছুই যেন দেখা যাচ্ছে না। সাফনের থেকে চোখ ফিরিয়ে নিল রাফসান। সাফনকে এই অবস্থায় দেখতে পারছে না ও। সেই বিশালদেহী কর্কশ কণ্ঠের গম্ভীর আর উচ্চ ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষটার এত করুণ অবস্থা হবে তাও স্বপ্নেও ভাবেনি। শাফিন এতক্ষণ তাকিয়ে আছে ওর ভাইয়ের দিকে। মাটিতে লুটিয়ে পড়ে থাকায় সাফনের পিঠের মেরুদণ্ডের হাড় আর পাঁজরগুলো যেন চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। শাফিন সেদিকে তাকিয়ে স্বগোক্তি করলো, আহ আপু, তুমি যদি একটা বার দেখতে তোমাকে ছাড়া সেই শক্ত খোলসের কঠোর লোকটা কেমন আছে, তাহলে তুমি এখনই ছুটে চলে আসতে আপু। তুমি দেখলে না আপু, তুমি দেখলে না। উত্তরের জঙ্গলের পাশ দিয়ে চলে যাওয়া যশোর সাতক্ষীরা রোডের উপর দিয়ে দ্রুত গতিতে চলছে তিনখানা গাড়ি। মাগরিবের আজান পড়ল কিছুক্ষণ আগে। আবছা অন্ধকারে গাড়িগুলো ছুটে চলেছে তাদের উদ্দেশ্য হাসিল করতে। গাড়িগুলো এসে থামলো একটা নির্দিষ্ট জায়গায়। তিনটা গাড়ির মাঝে সাদা গাড়িটার মাঝখানে সিটে সাদা রঙের কোট প্যান্ট পরে বসে আছে লুকাস। তার সামনে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে আছে দিয়াগো। লুকাস গোফে তা দিচ্ছে। কিছুক্ষণ পর সে দিয়াগোর উদ্দেশ্যে ইংরেজিতে বলে উঠল, দিয়াগো, তুমি কি নিশ্চিত এই জঙ্গলের ভেতর সত্যি কিছু একটা চলছে? হ্যাঁ বস, আপনার কথা মতো কাল রাতে আমাদের কয়েকটা ছেলে সাফওয়ানের বাড়ির উপর নজর রাখছিল, আর তখনই ওরা দেখতে পায় এই বাড়ির দুইটা ছেলে মাঝরাতের পর বের হয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। আমাদের ছেলেরা চুপিসারে ওদের পিছু নেয়,
কিন্তু ওই জঙ্গলে কিছু একটা ছিল, ওরা দুজন বাদেও। ওই ছেলে দুইটা কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই থেমে যায়। সেই অন্য কোনো কিছুটা ওদের সামনেই ছিল, কিন্তু যখন সে অদ্ভুত জিনিসটা পালিয়ে যেতে নেয় তখন ওই দুইটা ছেলেও ছত্রভঙ্গ হয়ে যায়। দুজন দুদিকে দৌড় দেয়। একজন ওই নাম না জানা প্রাণীটার পেছনে দৌড়ায়, আর অন্যজন অন্য আর একদিকে দৌড়ায়, যার কারণে আমাদের ছেলেরা আর ওদের পিছু নিতে পারেনি। তাই আমার ধারণা এখানে কিছু একটা তো হচ্ছেই, আর সেই পালিয়ে যাওয়া জিনিসটাই বা কি সেটাও ভাবনার বিষয়। আমাদের ছেলেরা বলেছিল ওখানে নাকি দুইটা চোখের মতো কিছু জল করছিল, আর সেটা দেখেই মূলত ওই ছেলে দুটো থেমে গেছিল। জলজলে চোখের কথা শুনেই লুকাস উত্তেজিত হয়ে গেল। নিজের সিটে নড়চড়ে বসে সাবধানী গলায় বলল, তাহলে এটা সাফওয়ানি। কারণ হারবার্ট আমাকে বলে দিয়েছিল সাফওয়ানের চোখ নাকি অন্ধকারে উজ্জ্বল হয়ে থাকে। ওর চোখ দুটো এতটাই উজ্জ্বল যে দিনের বেলাতেও নাকি সেটা দেখা যায় বা বোঝা যায়। যদি খেয়াল করে দেখা হয়, ওয়েল ডান দিয়েগো, তুমি এতদিনে একটা কাজের কাজ করেছো। আমার $1,000,000 থেকে $10,000 আমি তোমাকে দেবো যদি সাফওয়ানকে তুমি আমার হাতে জীবিত তুলে দিতে পারো। দিয়াগো নিজের প্রশংসা শুনে খুব খুশি হলো। আর লুকাস $1,000,000 থেকে কিছু ভাগ পাওয়ার আশায় ওর চোখ দুইটা চকচক করে উঠল। লুকাসের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়েও লুকাসের অনুমতি নিয়ে দলবল সহ নেমে পড়ল গাড়ি থেকে। আর তারপর ভারী অস্ত্র সজ্জিত লোকগুলোকে নিয়ে ঢুকে গেল জঙ্গলের ভেতর। ল্যাবের রুমে বিছানায় উপর হয়ে শুয়ে আছে সাফওয়ান। ওর পাশে বিছানার উপরেই বসে আছে শাফিন। আর ওদের পাশে চেয়ার টেনে নিয়ে থমথমে মুখে বসে আছে রাফসান। শাফিনের হাতে একটা সুফের বাটি, তা থেকে চামচ করে সাফওয়ানকে খাওয়ানোর চেষ্টায় আছি ও, কিন্তু সাফওয়ান খাচ্ছে না, ওইভাবেই পড়ে আছে বিছানার উপর। কাল রাতে সাফওয়ানকে নিয়ে ওরা বাড়িতে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু সাফওয়ান যেতে রাজি হয়নি। অগত্যা ওরা দুজনও সাফওয়ানের সাথে ল্যাবেই চলে এসেছে। সাফওয়ানের খুব অগোছালো রুমটা অগোছালো হয়ে পড়েছিল, সেটা অতি যত্নের সাথে গুছিয়ে দিয়েছে ওরা দুজন মিলে। পচা গরুর মাংসের প্যাকেটটা নাকমুখ চেপে বাইরে ফেলে এসেছে শাফিন। এবার এয়ার ফ্রেশনার দিয়ে রুমটাকে মোটামুটি থাকার মতো করে ফেলেছে ওরা। সাফওয়ানের শরীরের অবস্থা খুবই খারাপ। কাল রাতের ওই ঊর্ধ্বশ্বাসে ছোটার পর শরীরটা আরও খারাপের দিকে গেছে। শরীরটা যেন কঙ্কালাসার হয়ে গেছে। রুমেশা সেই নীলের ওপর সাদা ফুলের কামিজটা এখনও বুকে জড়িয়ে আছে ও। শাফিন চেষ্টা করছে সাফওয়ানকে একটু কিছু হলেও খাওয়ানোর, কিন্তু সাফওয়ান নিজের সিদ্ধান্তে অটল। রিমুকে না পাওয়া পর্যন্ত কিছুই মুখে নিবে না ও। ওর শরীরের দিকে তাকানো যাচ্ছে না। খোলসগুলো শরীরের বিভিন্ন জায়গা থেকে উঠে উঠে আসছে। কঙ্কাল সার দেহের উপর সেগুলো অদ্ভুত আর ভয়ঙ্কর দেখাচ্ছে। রাফসান কয়েকবার অনুরোধ করলো সাফওয়ানকে খেয়ে নিতে, কিন্তু কারোর অনুরোধই কোনো কাজ হলো না। সাফিন একবার ভাবলো মাকে ডেকে নিয়ে আসবে এইখানে, কিন্তু মা যদি সাফওয়ান ভাইকে এই অবস্থায় দেখে তাহলে মাকে সামলাতে আরও দুজন লাগবে। কিন্তু সাফওয়ানকে খাওয়াতে তো হবেই, এভাবে না খেয়ে থাকলে তো ওকে বাঁচানো যাবে না। সাফওয়ানের শরীরে বিন্দু মাত্র শক্তিও হয়তো এখন আর অবশিষ্ট নেই। কাল রুমেশা ছুটে যে কোন দিকে গেল তা বুঝতে পারল না ওরা কেউই। রাফসান শাফিনকে সাফওয়ানের ল্যাবের দিকে পাঠিয়ে দিয়ে নিজের ছুটছিল রুমেশার পেছনে, কিন্তু কিছু দূর যাওয়ার পর রুমেশাকে ও আর পেলই না, যেন রুমি হাওয়ায় মিলিয়ে গেল একেবারে। এদিক ওদিক কিছুক্ষণ ছুটল রাফসান, কিন্তু অন্ধকারের ভেতর কিছুই পেল না ও। ওর মনে হাজারখানেক প্রশ্ন উকি দিয়ে আছে, কিন্তু একটারও উত্তর নেই। সাফওয়ানকে যে জিজ্ঞেস করবে তারও উপায় নেই, কারণ সে নিজেই মরতে বসেছে। অগত্যা মাথার ভেতর কিলবিল করা অজস্র প্রশ্নগুলোকে থামাতেই চেপে রাখল সাফওয়ান। জঙ্গলের ভেতর দিয়ে সপ্তর্পণে এগিয়ে যাচ্ছে দিয়াগো আর ওর সাথে ছেলেরা। দিয়াগো চলেছে সবার আগে, পেছনে ওর দলের অন্যান্য সদস্যরা। চারিদিকে সতর্কতার সাথে দৃষ্টি দিচ্ছে ওরা। চোখে ওদের অত্যাধুনিক নাইট ভিশন স্পেকট্যাকলস, কারণ যে কোনো আলোর উপস্থিতিতেই প্রতিপক্ষকে সজাগ করে তুলবে। জঙ্গলের প্রতিটা আনাচে কানাচে নিঃশব্দে সার্চ করছে ওরা। কিছু দূর যাওয়ার পরই ওরা একটা পায়ের হাঁটার রাস্তা দেখল। রাস্তাটা চোখে মেলানোর মতো নয়, কিন্তু তীক্ষ্ণ চোখে খেয়াল করলেই বোঝা যাচ্ছে এই পথ দিয়ে কারোর নিয়মিত বা অনিয়মিত যাতায়াত হয়। দিয়াগো আঙ্গুল দিয়ে ইশারা করে পেছনের ছেলেগুলোকে দুই দলে ভাগ হয়ে যেতে বলল। এক দলকে ইশারায় যেতে বলল জঙ্গলের পূর্ব দিকে,
অন্য দলটাকে নিজের সাথে নিয়ে ও হাঁটা ধুলো সদ্য পাওয়া কিঞ্চিত মাটির ভেতর বের হয়ে যাও সরু রাস্তাতে। সাফন ঘুমিয়ে গেছে ক্লান্ত শরীরটা, আর জেগে থাকতে পারছে না। সাফিনের হাতের সুপের বাটিটা সেভাবেই ধরা আছে, এক ফোঁটাও সাফনের পেটে যেতে পারেনি। সাফিনও আগের মতো করেই বসে আছে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে রাফসান নিচু স্বরে বলে উঠল, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে কিছুই হবে না। আমার বোনটা হারিয়ে যেতে চাইছে। ও যতক্ষণ না চাইবে ততক্ষণ আমরা ওকে খুঁজে পাবো না। কিন্তু সাফওয়ানকেও তো আমরা হারাতে পারবো না। আমার মনে হয় তোর মাকে বিষয়টা জানানো উচিত। তিনি এলে হয়তো সাফওয়ানকে একটু বুঝিয়ে সুঝিয়ে কিছু খাওয়াতে পারবে। আমি যদি সেদিন রুমিকে একটিবারের জন্য জানাতে পারতাম সাফওয়ানের এই অবস্থা সম্পর্কে, তাহলে হয়তো ও ফিরে আসতো, এইভাবে পালিয়ে বেড়াতো না আমাদের থেকে। আমার মনে হয় রুমি আপু এখানে আগে থেকে ছিল না, কারণ আমরা এতদিন ধরে খুঁজছি আপুকে। এই জঙ্গলের প্রতিটা কোণা আমরা খুঁজেছি, কিন্তু আপুকে পাইনি। আপু যদি এখানেই থাকতো, তাহলে একটাবারের জন্য কারো না কারো চোখে আপুর কোনো না কোনো চিহ্ন পড়তো। হয়তো আপু অন্য কোথাও ছিল, আর কাল রাতেই হয়তো এসেছে কোনো কারণে, আর হয়তো আমাদের সামনে বেঁধে গেছে। নইলে যে পালিয়ে বেড়াচ্ছে সে তো ইচ্ছে করে কারো সামনে চলে আসবে না, বলো? হ্যাঁ, তোর কথা যুক্তি আছে, ব্যাপারটা আমিও ভেবেছি। কিন্তু ও আবার ফিরে এসেছিল কেন? আমাদের কাছে ফিরে আসার জন্য যে ফিরে আসেনি সেটা তো ক্লিয়ার। অন্য কোনো কারণ আছে ওর পিছনে। আচ্ছা, এসব নিয়ে ভাবনা চিন্তা করার সময় এখন নয়। সাফনকে এইভাবে ওর মন মর্জির উপর ছেড়ে দেওয়া যাবে না। আমাদের কিছু একটা করতেই হবে। ওর যা অবস্থা দেখছি তাতেও এমন করলে বেশি দিন বাঁচবে না। ওর শরীর আর কিছুই বাকি নেই। ওর পিঠের কাছটাতে দেখ, ঘা হওয়ার অবস্থায় আছে। আর কয়েকদিন গেলেই ওর শরীরে ইমিউন সিস্টেম পুরো ডাউন হয়ে যাবে। তখন ওই কালো কালো দাগগুলো সব ধগধগে ঘায়ে পরিণত হবে। তুই এখনই গিয়ে রুনিয়া ফুপ্পিকে নিয়ে আসবি, সাথে আরো কিছু খাবার দাবার আনবি। হ্যাঁ, রুনিয়া ফুপ্পিকে ওর এই অবস্থা দেখানোর আমাদের উচিত হবে না, কিন্তু আমাদের আর কিচ্ছু করার নেই। আমি এখানে থাকছি, তুই এক্ষুনি যাবি। হ্যাঁ, গিয়ে আবার ফিরে আসবি দ্রুত। সাফিন আছে বলে সুপের বাটিটা বিছানার সাইডের টেবিলের উপর রেখে দিল। রাফসান কিছু একটা মনে করে বলল, স্বাভাবিকভাবে হেঁটে বাড়িতে গেলেই 15 মিনিটের মতো সময় লাগে। 15 মিনিট পর তুই আমাকে ফোন দিবি। 1 মিনিট সময় যদি বেশি লাগে তবে আমি তোকে ফোন দেবো। তবে তুই ফোন রিসিভ করবি না, ঠিক আছে? কল কেটে দিয়ে আমাকে মেসেজ করবি যে তুই কোথায় আছিস, আর এটাও জানাবি তোর পৌঁছাতে আর কতক্ষণ লাগবে। মনে থাকবে? রাফসানের এমন হঠাৎ সাবধানতার কারণ বোধগম্য হলো না সাফিনের। তবুও মাথা নেড়ে রাফসানের আদেশ মেনে নিয়ে ও গোছগাছ করে বের হলো ল্যাব থেকে। আজও টর্চ নেই ওর কাছে, কারণ পুলিশেরা ওদের বাড়ির আশপাশটা শকুনের দৃষ্টিতে নজর রাখছে। যদিও তাতে কোনো লাভ হচ্ছে বলে সাফিনের মনে হচ্ছে না। শুধু শুধু ওদেরকে ভোগান্তি দেওয়া ছাড়া পুলিশগুলোর আর কিছুই করছে না। ল্যাব থেকে বের হয়ে সাফিন পা বাড়ল বাড়ির দিকে। দিয়াগো ওর দলবল নিয়ে সরু রাস্তাটা ধরে এগোতে এগোতে এসে থামলো একটা ভাঙ্গাচোরা ভুতুড়ে কুড়ে ঘরের সামনে। কিন্তু সেটা এতটাই জরা জীর্ণ যে এর ভেতর কেউই থাকবে বলে মনে হয় না। আর এত ছোট জায়গার ভেতর একজন স্বাভাবিক মানুষ কোনোভাবেই থাকতে পারবে না। তবুও সাবধানের মার নেই। দিয়াগো ওর সাথে একটা ছেলেকে বলল কুড়ে ঘরটার ভেতরটা একবার দেখে আসতে। ছেলেটা কুড়ে ঘরের দরজার দাঁড়িয়ে ভেতরটা ভালোভাবে পর্যবেক্ষণ করে এলো। না, তেমন সন্দেহজনক কিছুই নেই। কুড়ে ঘরের হাড় পাজরা সব বেরিয়ে গেছে। ঘরের জ্বালানি এক পাশ থেকে, সেই পাশে বৃষ্টির পানি পড়ে পড়ে শ্যাওলা ধরে গেছে। সমস্ত মেঝে পাতা দিয়ে পরিপূর্ণ। এখানে আর কেই বা থাকবে? কয়েক রকমের পোকামাকড় ছাড়া আর এখানে কিচ্ছু নেই। রাতের আধারে পোকামাকড়ের কামড়ের ভয়ে ছেলেটা আর এগুলো না। আরও একবার ভালো করে পর্যবেক্ষণ করে বেরিয়ে এলো। সেই মুহূর্তে দিয়াগোর কানের ব্লুটুথ ডিভাইসটা শব্দ করে উঠল। পূর্ব দিকে যাওয়ার দলটা কিছুই পায়নি ওদিকে। জঙ্গলের ধারে একটা খাল জাতীয় কিছু আছে, ওর পাশে আর জঙ্গল নেই। জঙ্গলের ডেডলাইন এখানে। দিয়াগো ওদেরকে ডিভাইসের মাধ্যমে বলল ফিরে এসে দিয়াগোর সাথে যোগ দিতে। তারপর কুড়ি ঘর থেকে বেরিয়ে ওরা অন্যদিকে গেল। সাবিন সাবধানে রাস্তা দেখে পার হচ্ছে। যাদের স্বল্প আলো ছাড়া আর এক টুকরো আলো নেই। তার ভেতরে যত দূর সম্ভব দেখার চেষ্টা করছে ও। মাটিতে থাকা সাপ বিচ্ছুকে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে ও। ধীরে চলার কারণে একটু সময় লেগে যাবে বাড়িতে যেতে। রাফসান হয়তো কিছুক্ষণের মধ্যেই কল দিবে ওর কাছে। সাফিন একা হওয়ায় একটু ভয় ভয় লাগছে ওর। এই জঙ্গলের ভেতর এখনো পর্যন্ত একা একবারও আসেনি ও।
একবার শুধু সাফনের পিছু নিয়েছিল একা, কিন্তু তখন তো সাফন ছিল, এখন তো তাও নেই, পুরোপুরি একা। ও মাথার ভেতরে আজ পর্যন্ত সব হরর মুভি সিনগুলো একটা পর একটা রিপ্লে হতে লাগলো ওর। আফসোস হলো ওর, কেন একা একা আসতে গেল। ও নিজে ল্যাবে থেকে গিয়ে রাফসান ভাইকে পাঠাতে পারতো, কিন্তু তাতে অন্য সমস্যা হতো। রাফসান ভাইয়া তো ওর মতো এত ভালো করে রাস্তা চিনে না। ভাইয়া কোন দিকে যেতে গিয়ে কোথায় চলে যেত তার ঠিক নেই। আনমনে হাঁটতে হাঁটতে জঙ্গলে সেই খোলা জায়গায় চলে এলো ও। এখানে আসার পর একটু সাহস হলো ওর। হঠাৎ করে ফোন বেজে উঠল সাফিনে। বাড়ি যেতে আর বেশি পথ নেই, 2 মিনিটও লাগবে না। ফোনটা প্যান্টের পকেট থেকে বের করে স্ক্রিনে রাফসানের নাম দেখলো। বাড়ানো সত্ত্বেও হাঁটতে হাঁটতে কল রিসিভ করে কানে ধরলো ও। হ্যাঁ ভাইয়া, আমি প্রায় পৌঁছে গেছি, আর 2 মিনিট মতো লাগবে। রাফসান ওপাশ থেকে কি বলল শোনা গেল না। তার উত্তরে সাফিন বলল, কিন্তু পুরো কথাটা শেষ করতে পারল না সাফিন। তার আগে পেছন থেকে কেউ একজন এসে সাফিনের মুখ চেপে ধরল, আর অন্য একজন এসে সাফিনের হাত দুইটা পিচমোড়া করে ধরে ফেল। ফোনটা পড়ে গেল মাটিতে। রাফসান ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো করতেই থাকলো, কিন্তু সাফিনের আর কোনো সারা শব্দ পাওয়া গেল না। ল্যাবের ভেতরে থাকা রাফসানের ঘাম ছুটে গেল। সাফিনের কোনো বিপদ হয়েছে, সাফিন বিপদে পড়েছে, শুধু এই কথাগুলোই মাথায় ঘুরতে লাগলো ওর। কিন্তু ও বেরোবে কিভাবে? ল্যাবের পাসওয়ার্ড তো ওর জানা নেই। সাফিনকে বলেছিল সাফওয়ান, ওকেও বলেছিল, কিন্তু ও তো ভুলে গেছে। ভাবনা চিন্তা না করেও সাফওয়ানকে ডেকে তুলল রাফসান। দুর্বল শরীরের ঘুমন্ত সাফওয়ান রাফসানের ডাকে পিটপিট করে চোখ মেলে তাকালো। আর তাকাতেই রাফসান উত্তেজিত গলায় বলল, ভাইয়া, সাবিন হয়তো কোনো বিপদে পড়েছে ভাইয়া। ও বাড়িতে যাচ্ছিল, আমি ওর কাছে কল দিয়েছিলাম। কথা হতে হতে হঠাৎ করে একটা শব্দ হলো, আর তারপর থেকে ওর কোনো সারা শব্দ নেই। ফোনের উপাস থেকে কেউ উত্তরই দিচ্ছে না। আমি তো ল্যাবের পাসওয়ার্ড জানি না, তুমি দ্রুত কিছু করো। সাফিন আর বিপদ, কথাটা শুনেই সাফওয়ান হুড়মুড়িয়ে দাঁড়িয়ে গেল, কিন্তু দাঁড়াতেই দুর্বলতার কারণে মাথাটা ঘুরে উঠল ওর। পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল ও। তারপর দ্রুত পায়ে উঠে পড়ল ল্যাবের সিঁড়ি বেয়ে। ওর পিছু পিছু গেল রাফসান। ল্যাব থেকে বেরিয়ে বাড়ির রাস্তা ধরে ছুটল সাফওয়ান। ওর পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটল রাফসান, কিন্তু সাফওয়ানের অত বড় বড় কদমের সাথে ও পেরে উঠছে না। তারপরও প্রাণপণে ছুটছে ও, আর সেই সাথে সাফিনের ফোনে কল দিচ্ছে বারবার। ছুটতে ছুটতে একসময় ওরা সেই খোলা জায়গায় পেরিয়ে সামনে আসলো একটু, আর সেই মুহূর্তে সাফিনের ফোনের রিংটোন কানে এলো ওদের। সাফওয়ান আর রাফসান দুজনে চমকে উঠে সেদিকে গেল। সাফিনের ফোনটা পড়ে আছে মাটিতে। সাফওয়ান এগিয়ে গেল সেখানে, গিয়ে মাটিতে বসে পড়ে ফোনটা হাতে নিল। হাঁপাচ্ছে ও। দুর্বল শরীরে এতখানি ছুটে প্রাণটা ওর যেন যায় যায় অবস্থা। রাফসান ওর পেছনে এসে দাঁড়ালো, তারপর হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, আমার মনে হচ্ছে সাফিনকে কেউ কিডন্যাপ করেছে বা করতে চাইছে। এটা খুব সম্ভবত লুকাসের কাজ হবে। ওরা আজ কয়েকদিন আশেপাশে ঘুরঘুর করছিল। ওরা হয়তো বেশি দূর নিয়ে যেতে পারেনি ওকে। আশেপাশেই হয়তো আছে ওরা। আমাদের আলাদা আলাদা হয়ে খোঁজা উচিত। রাফসানের কথার মাঝেই কান খাড়া হয়ে গেল সাফওয়ানের। সচকিত হয়ে ও আশপাশটাতে নজর বোলাতে লাগলো, আর তারপরে রাফসানের দিকে হাত ইশারা করে থামিয়ে দিল ও। সাফওয়ানের ইশারা পেয়ে রাফসান চুপ হয়ে গেল। সাফিনের ফোনটা হাতে নিয়ে সাফওয়ান বসা থেকে উঠে দাঁড়ালো। সাবধানী চোখে এদিক ওদিক তাকালো ও। তারপর ধীর পায়ে সন্তপনে জঙ্গলের দক্ষিণের দিকে এগোলো ও। রাফসানকে ইশারায় ওখানেই দাঁড়াতে বলল। রাফসানকে কাটা দিয়ে উঠল যেন। আসন্ন বিপদ অনুমান করে ওর শরীরে কম্পনের সৃষ্টি হলো। কিছু দূর এগোনোর পরই অন্ধকারে সাফওয়ান মিলিয়ে গেল। রাফসান ওখানে দাঁড়িয়ে রইল, সাবধানে পা ফেলে নিঃশব্দে এগোচ্ছে সাফওয়ান। সচকিত দৃষ্টিতে আশপাশটা নজর বোলাচ্ছে ও। ওর চোখের প্রাকৃতিক নাইট ভিশন সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে ও। মাটিতে কিছু কিছু জায়গায় বুট জুতার ছাপ, সেই ছাপ ধরেই এগোচ্ছে। সাফিনকে যারা ধরেছে তার যে লুকাসের লোক ছাড়া আর কেউ না, তা বেশ ভালোভাবেই বুঝেছে সাফওয়ান। কারণ কোনো পুলিশ বা সাধন কারোর সাহস নেই এই জঙ্গলে আসার, আর সেটাও রাতের বেলা। জঙ্গলটা নিজেই ভৌতিক প্রতিচ্ছবি নিয়ে প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে শহরের এই উত্তর দিকে। আরও কিছু দূর এগোতেই শুকনো ডালের মট করে একটা শব্দ শুনল ও। কেউ হয়তো ভুলবশত পা দিয়েছে কোনো শুকনো ডালের উপর।
কান খাড়া হয়ে গেল সাফনের। তড়িৎ গতিতে ও চোখ বুলিয়ে নিল ওর আশপাশটাতে। মাথার ভেতরটা ঘুরছে ওর, দুর্বলতাটা জেগে বসেছে শরীরে। চোখ দুইটা বন্ধ হয়ে আসতে চাইছে, তারপরও জোর করে চোখ দুইটা খুলে রেখেছে ও। নিজের আদরের ভাইয়ের কোনো ক্ষতিও হতে ও দেবে না। সাফন বুঝলো লুকাসের লোকগুলো আশেপাশে আছে। প্যান্টের পকেটটা হাতড়ে দেখলো ওর টো সাইডের সোটটা আছে কিনা। হ্যাঁ আছে। পকেট থেকে বের করে হাতে নিল সেটা। তারপর সেই শুকনো ডালের মট শব্দের উৎসের দিকে এগোলো ও ধীর পায়ে। খুব সাবধানে নিজের শরীরটাকে কোমোফ্লাস করে প্রকৃতির সাথে মিশিয়ে নিল ও, যেন প্রতিপক্ষ সহজে বুঝতে না পারে ওর উপস্থিতি। তারপর ধীর গতিতে এগোতে এগোতে একসময় পেয়ে গেল সেই কাঙ্ক্ষিত লোকগুলোর সন্ধান।